সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের পর্ব তদ্ভব শব্দ, বাংলা অনার্সের সেমিস্টার থার্ড সিসি 7 পেপারে যে ভাষাতত্ত্ব রয়েছে সেই প্রসঙ্গের আলোচনা। এর আগের পর্বে মৌলিক শব্দ প্রসঙ্গে বলতে গিয়ে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দের আলোচনা করেছি। আজকের পর্বের আলোচনা তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মানে কি? তদ্ভব হল তৎ সংস্কৃত, ভব মানে জাত, সংস্কৃত থেকে আসা শব্দ। এর আগেও মৌলিক শব্দে যে তৎসম শব্দের কথা বলেছিলাম সেখানেও দেখেছি তৎসম হচ্ছে সংস্কৃত থেকে আসা শব্দ, বাংলাতে এসেছে। আবার অর্ধ তৎসম শব্দও বাংলাতে এসেছে সংস্কৃত থেকেই। আর তদ্ভব শব্দও কিন্তু সংস্কৃত থেকে এসেছে বাংলাতে। এই তদ্ভব শব্দ আর তৎসম আর অর্ধ তৎসমের একটা পার্থক্য রয়েছে। তৎসম শব্দ সরাসরি এসে বাংলাতে ব্যবহৃত হয়েছে, অর্ধ তৎসম সরাসরি বাংলাতে এসেছে, আবার সেটা মৌখিক উচ্চারণে, আঞ্চলিক উচ্চারণে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাংলা সেটিকে গ্রহণ করেছে। মানে মূল বাংলাতেও রয়েছে, আবার অর্ধ তৎসমকেও গ্রহণ করা হয়েছে। তদ্ভব হচ্ছে সংস্কৃত থেকে এসেছে, এসে প্রাকৃত ভাষার স্তর পেরিয়ে বাংলাতে স্থান করেছে যে সমস্ত শব্দ। প্রাকৃত ভাষা পেরিয়ে এসেছে। আমি সংজ্ঞাতে আসছি, তারপরে বিষয় নিয়ে আলোচনা করব। সংজ্ঞা হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বা সংস্কৃতে গৃহীত শব্দ প্রাকৃত ভাষা স্তর পেরিয়ে বাংলা ভাষাতে এসেছে সেই সমস্ত শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ আবার খাঁটি বাংলা শব্দ। এখানে একটু বলে নিই, তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দের সঙ্গে একটু বিভ্রান্তি জন্মাতে পারে। তার আগে দুটো উদাহরণ দিলেই বোঝা যাবে। উদাহরণটা হলো এরকম: সংস্কৃতে ছিল সন্ধ্যা, প্রাকৃতে হলো সন্ধ্যা, বাংলাতে এলো সাঁঝ। এরকম ছিল অঞ্চল, প্রাকৃতে হলো অঞ্চল, বাংলাতে হলো আঁচল। আমরা আঁচল শব্দটাকেই গ্রহণ করি, আমরা সাঁঝ শব্দটাকেই বাংলাতে গ্রহণ করি। অর্ধ তৎসম যে শব্দ ছিল সেখানে বলেছিলাম সরাসরি বাংলাতে এসেছে সংস্কৃত থেকে, কিন্তু তারপর মৌখিক উচ্চারণে সেটি পরিবর্তন হয়ে গেছে। যেমন কৃষ্ণ, কৃষ্ণ থেকে কেষ্ট, কেষ্ট শব্দটি মৌখিক উচ্চারণের শব্দ। এখানে কিন্তু মৌখিক উচ্চারণের রীতিকে গ্রহণ করা হয়নি। একটা সময় ছিল যখন এই প্রাকৃত ভাষা মানুষ ব্যবহার করত তাদের কথাবার্তাতেও এবং সাহিত্যেও। অধ্যাপক সুকুমার সেন প্রাকৃত ভাষা সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেটা জানা দরকার। তা না হলে প্রাকৃত কি সেটা বুঝতে পারার সমস্যা হতে পারে। তিনি বলেছেন যে এই প্রাকৃত ভাষা একদিন বহু পূর্বে উপমহাদেশে, মানে ভারতবর্ষ তখন উপমহাদেশ ছিল, সেই উপমহাদেশের প্রচলিত ভাষা ছিল। এগুলো মানুষ ব্যবহার করত, মুখে ব্যবহার করত, আর সাহিত্যে ব্যবহৃত হতো বৌদ্ধ এবং জৈন পণ্ডিতদের সাহিত্যে। তবে এই শব্দগুলিও
সংস্কৃত থেকেই আসা, কিংবা সংস্কৃত শব্দকে ভেঙে নিজেদের উচ্চারণের সুবিধা মতো করে ব্যবহৃত করা। একটা উদাহরণ তিনি দিয়েছেন যে সংস্কৃত নাটকে সাধারণ চরিত্রগুলো, মানে মুখ্য চরিত্র ছাড়া সাধারণ চরিত্র, যাকে তিনি বলছেন নিম্ন শ্রেণীর মানুষের চরিত্রে এবং নারীদের চরিত্রের মধ্যে যে বক্তব্য বা কথা থাকত নাটকে, সংস্কৃত নাটকে, তাদের ভাষাও ছিল প্রাকৃত ভাষা। মানে মূল চরিত্রগুলো, সম্ভ্রান্ত চরিত্রগুলো মার্জিত ভাষায় কথা বলতো এবং নিম্ন শ্রেণীর চরিত্র এবং নারীরা প্রাকৃত ভাষায় কথা বলতো। যাই হোক, প্রাকৃত ভাষা সম্পর্কে একটা ধারণা জন্মানো উচিত ছিল বলেই এই অংশটুকু ব্যবহার করা হলো। এবার চলে আসছি তদ্ভব শব্দ কত রকমভাবে সৃষ্টি হয়েছে। প্রথম একটা বললাম যে সরাসরি সংস্কৃত থেকে চলে এসেছে, এসে প্রাকৃত ভাষার স্তর পেরিয়ে বাংলা ভাষাতে এসেছে। এই স্তরের উদাহরণও বললাম, সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে সাঁঝ, অঞ্চল থেকে অঞ্চল থেকে আঁচল। এবারে আসছি সংজ্ঞাতে যে জায়গাটা বলেছিলাম সংস্কৃতে গৃহীত, অর্থাৎ সংস্কৃত ভাষা অন্য ভাষা থেকে যে সমস্ত শব্দ গ্রহণ করে তার নিজের মতো করে ব্যবহার করেছিল সেইগুলোকে বলা হয়েছে গৃহীত শব্দ। এই গৃহীত শব্দ থেকেও প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষাতে এসেছে এরকম যে ধারা, সেই ধারার মধ্যে তিনটে পর্যায় দেখতে পাওয়া যায়। প্রথম পর্যায়ের নাম হলো অস্ট্রিক এবং দ্রাবিড় গোষ্ঠী থেকে আসা শব্দ। এই প্রাচীন ভারতবর্ষের বা উপমহাদেশের প্রাচীনতম জাতি দ্রাবিড় এবং অস্ট্রিক, তাদের ভাষা আর্য ভাষা গোষ্ঠীর মানুষ গ্রহণ করেছিল এবং তাকে সংস্কৃতায়ন করা হয়, সংস্কৃতে রূপ দেওয়া হয়। সেই সমস্ত শব্দগুলো কিভাবে এসেছে সংস্কৃতে? দ্রাবিড় ভাষার শব্দ কাল, সংস্কৃত তাকে গ্রহণ করেছে খল্প হিসেবে। সংস্কৃতি হয়ে গেল খল্প, তার থেকে প্রাকৃতি হয়ে গেল খল্ল, এবং বাংলাতে সেটি হয়ে গেল খাল। এরকমই আরেকটি শব্দ ইরবু, দ্রাবিড় ভাষার শব্দ ইরবু। এই শব্দটিকে সংস্কৃতে যখন গ্রহণ করা হলো তখন হয়ে গেল ইনচক। প্রাকৃতে এই শব্দটি হয়ে গেল ইঞ্চ, আর বাংলাতে যখন এলো তখন হয়ে গেল ইচলা। মানে আমরা যে মাছের কথা বলি, ইচলা মাছ, ছোট ছোট মাছ, সেগুলো। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কি ছিল সেই ভাষাতে বোঝা যায়নি। অস্ট্রিক শব্দের মধ্যে এরকম কোনো শব্দ ছিল যার প্রমাণ এখন নেই, তবে সেই শব্দ থেকে সংস্কৃত গ্রহণ করেছিল এবং সংস্কৃতে সেই শব্দটি হয়ে গেছিল ঢক্ক। অস্ট্রিক ভাষার শব্দ থেকে নেওয়া, সংস্কৃতি হয়ে গেল ঢক্ক, প্রাকৃতি হয়ে গেল ঢক্ক, আর বাংলাতে হয়ে গেল ঢাক। আমরা ঢাক হিসাবেই ব্যবহার করি সবচেয়ে বেশি, ইচলা হিসাবেই ব্যবহার করি সবচেয়ে বেশি শব্দগুলো।
এই শব্দগুলোকে ব্যবহার করার কারণে তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। যাই হোক, এই একটা স্তরের পর আরেকটা স্তর থেকে এলো, সেটা হলো ইন্দো ইউরোপীয় স্তর। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সংস্কৃত কিছু কিছু শব্দ গ্রহণ করেছে। যেরকম গ্রিক শব্দ ছিল দ্রাখমে, এটা সংস্কৃত নিজের মতো করে গ্রহণ করে নিল দ্রম্য। তারপর এই শব্দটি প্রাকৃতি হয়ে গেল দম্য, আর তদ্ভবের মধ্য দিয়ে যখন বাংলাতে এলো তখন হয়ে গেল দাম। এরকমই পারসিক শব্দ মুদ্রায় সংস্কৃতে গৃহীত হলো মুদ্র শব্দে মুদ্র হয়ে প্রাকৃতি হয়ে গেল মুদ্দ, আর তদ্ভব হয়ে যখন বাংলাতে এলো তখন হলো মুদ্রা। এরপরের যে আরেকটি স্তর আছে সেই স্তরটির নাম হলো ইন্দো ইরানীয় স্তর। ইন্দো ইরানীয় স্তর থেকে আসা শব্দ হলো ঠক্কুর। এই ঠক্কুর শব্দটি সংস্কৃতে ব্যবহৃত হতো। শব্দটির প্রথম সূত্র যেখানে ছিল সেই ইন্দো ইরানীয়তে এই শব্দটিকে বলা হতো তিগির। তিগির থেকে হয়ে গেল ঠক্কুর। প্রাকৃতি যখন এলো তখনও সেটা থেকে গেল ঠক্কুর হিসেবেই। এরপর যখন এই শব্দটি তদ্ভব বাংলাতে এলো, তদ্ভব হয়ে বাংলাতে এলো, তখন হয়ে গেল ঠাকুর। এরকম শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ, মানে সংস্কৃতে ছিল কিংবা সংস্কৃত কোনো ভাষা থেকে গ্রহণ করেছিল, তার নিজের মতো করে তাকে ব্যবহার করেছে এবং প্রাকৃতের মধ্য দিয়ে সেই শব্দ বাংলা ভাষাতে এসেছে। বাংলা ভাষার স্তরে আসার পর শব্দটি বাংলা ভাষারই একমাত্র সম্পদ হয়ে গেছে। এই জন্য তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ।